প্রিয় দর্শক, একটি সুন্দর সকালের প্রত্যাশা আমাদের প্রত্যেক দিনের। বিশেষ করে সামনে যে জাতীয় নির্বাচন, তার জন্য আমরা অপেক্ষায় আছি, মুখিয়ে আছি একটি সুন্দর বাংলাদেশ গড়বার। কিন্তু আজকের পত্রপত্রিকার শিরোনাম একটু যেন শঙ্কা জাগায়। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অনেক প্রিয় মানুষ। বগুড়া থেকে প্রকাশিত যে পত্রিকাটি দৈনিক করতোয়া, 50 বছর চলছে তার, সেই পত্রিকার মাননীয় সম্পাদক আমাদের প্রিয় মানুষ মোজাম্মেল হক। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, আপিলে প্রার্থিতা ফিরে পেলেন 4 শতাধিক, শেষ দিনে উত্তেজনা। ইরানের বিক্ষোভ ঘিরে নিহত বেড়ে 5,000। মত বিনিময় সভায় তারেক রহমান, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক করতোয়া, বৈধ হলেন আরও 419 প্রার্থী। প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকছে। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী। দৈনিক ইত্তেফাক, প্রার্থিতা ফিরে পেলেন 400 জনের বেশি। জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান বলেছেন, এবার গোজামিলের নির্বাচন হবে না, প্রধান উপদেষ্টা বলেছেন। দৈনিক যুগান্তর, 24 দ্বৈত নাগরিকের 21 জনই বহাল। ইসলামপন্থীদের ভোট এখন 3 বাক্সে। কালের কণ্ঠের শিরোনাম, 45,000 কোটি টাকার অপচয় প্রকল্প, প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। দৈনিক সমকাল, ভোট দেবেন 6,240 কারাবন্দী, নিবন্ধন করেননি 7,81,060। নির্বাচনে না যাওয়ার হুঁশিয়ারি এনসিপির। দুঃখিত, আমি ভুল পড়েছি শিরোনামটি। ভোট দেবেন 6,240 কারাবন্দী, নিবন্ধন করেননি 78,160 জন। বাংলাদেশ প্রতিদিন, ফিরলেন হেভিওয়েটরা, নির্বাচন উপলক্ষে নীরব চাঁদাবাজি। খবরের কাগজ, আওয়ামী ভোটার নিয়ে টানাটানি, দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট নিরপেক্ষ হবে। সেনাবাহিনীর প্রতি সেনাপ্রধানের নির্দেশ, জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে। মানব জমিনের শিরোনাম, আপিলের শেষ দিনে ইসিতে দিনভর উদ্বেগ। গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ। আমাদের সময় শিরোনাম, ভোটের মাঠে টিকে আছেন 2,267 প্রার্থী। রূপালী বাংলাদেশ বিতর্কে পোস্টাল ব্যালট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ। বাংলাবাজার পত্রিকা, ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, কেন হ্যাঁ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার। দৈনিক সংগ্রাম, জুলাই আকাঙ্ক্ষা ও বাস্তবসম্মত ইশতেহারে মনোযোগ সবার। দৈনিক সময়ের আলো, ইসির উপর চাপ গড়াবে ভোটেও। কালবেলা শিরোনাম, কারা চায় নির্বাচন বানচাল। আমার দেশ, দ্বৈত নাগরিকত্বের ফড়া কাটল অধিকাংশ প্রার্থীর। ইনকিলাবের শিরোনাম, শহীদ জিয়ার 90তম জন্মবার্ষিকী আজ। আমার রাজনীতির লক্ষ্য, অন্তর্বর্তী সরকারের মতো নতুন সরকার যেন বেইমানি না করে। আজকের পত্রিকা, বদলে যাওয়া হিসাব মেলাতে কৌশলী প্রচারে দলগুলো। আপনি শিরোনাম শুনলেন, আজকের শিরোনামগুলো তো নানা ধরনের এলোমেলো, কিন্তু আমরা সেই শিরোনামের পরে আসি। আমি আপনার পত্রিকা নিয়ে একটু কথা বলতে চাই। বিশেষ করে উত্তরবঙ্গের বগুড়া শহর থেকে এই পত্রিকাটি আজকে 50 বছরের যাত্রা শুরু করেছে। তো এই যে যাত্রাপথ কিভাবে সম্ভব হলো, একটু ছোট্ট করে শুনতে চাই। রিজন ভাই, আপনি জানেন যে এর আগেও আপনাদের সাথে আমি এখানে এসেছিলাম আমার 45 বছরের টাইমে। আসলে একটি পত্রিকা পরিচালনা বা সুষ্ঠুভাবে বের করা বা মানুষের পাঠকের কাছে মন জোগাড় করা, এটা করলে খুব টাফ ব্যাপার। আপনারা জানেন যে একটি পত্রিকা বয়স 50 বছর, এই 50 বছরে অনেক কাহিনী, যে কাহিনীগুলি 3 দিন 4 দিন বললেও আপনাকে শেষ করতে পারবো না। সুখ দুঃখ আনন্দ অনেক কিছু আছে এর ভিতরে। তো আমি চেষ্টা করেছি পত্রিকাটি পাঠকের কাছে কিভাবে যায় এবং পাঠকের কথা কিভাবে আমি পত্রিকাকে আনতে পারি। সেই হিসাবে আপনি জানেন যে আমি কোনো রাজনীতি দলের সাথে সম্পৃক্ত না, আমি নিরপেক্ষ হিসাবে কাগজটা
পরিচালনা করার জন্যই আজকে পাঠক আমাদের সংখ্যাটা বেশি, এবং পাঠকটা আমাকে ধরে রেখেছে কাগজটা। কারণ পাঠক যদি কাগজটাকে ধরে না রাখে, তা আমার পক্ষে সম্ভব না যে 1 লক্ষ কাগজ ছাপালে আপনি পাঠককে দিতে পারবেন না। সিস্টেম এরকমই, পাঠক আপনাকে ভালোবাসতে হবে। পাঠক যে এই পত্রিকাটা কী বলে নিরপেক্ষভাবে নিউজ আমরা পাই, যে কোনো পার্টি আপনি কথা বলেন, আমি সেই পার্টিরই নিউজ আমি দিই। আচ্ছা, যদি আপনাকে বিশেষ করে কয়েকদিন 2 দিন আগে গণমাধ্যম সম্মেলন হলো, সেখানে আপনি উপস্থিত ছিলেন, সেখানে আপনাদের গণমাধ্যম নিয়ে অনেক কথাবার্তা বলা হলো। তো এই যে এখন ভোটের আর 1 মাসেরও সময় নেই, 20 দিন আছে, 20 দিন আছে আর, তো সেই ভোটে শিরোনাম যেটা বলা হচ্ছে, এক দল আরেক দলকে দোষারোপ করছে, কেউ কেউ আবার এ কথাও বলছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, তারা নির্বাচনে না যাওয়ারও হুমকি দিচ্ছেন। এই সব কিছু মিলে এই যে সংবাদগুলো, এই সংবাদগুলো প্রচারের নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জটা কেমন থাকে? জানেন যে নিরপেক্ষ সংবাদপত্র পরিচালনা খুব টাফ। এটা আমরা বলি যে স্বাধীন সংবাদপত্র চালাচ্ছি, স্বাধীনভাবে কথা বলছি বা স্বাধীনভাবে লেখালেখি করছি, আসলে তা না। কিছু কিছু আমরা পত্রিকা চালাতে যাওয়ার সময় অনেক সময় আমাদের বাধা বিপত্তি আছে, এটা আপনিও জানেন। তো এখন বর্তমানে যে ইসি যে কথাটা হচ্ছে, আপনারা জানেন যে কিছুদিন আগে ব্যালট একটা প্রচার হয়েছিল, যে ব্যালটের মধ্যে ধানের শীষের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছিল না, এবং এটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে। তো এই যে নিরপেক্ষতা এখানেই বোঝা যায় যে একটি মানুষ যখনই আপনার একজন মানুষকে পছন্দ করবেন না, তখন তার চেহারা, তার কথা একটু বোঝা যায়, দেখতে দেখতে নারী চলন ভাগা, এটা এইরকম আর কি। তো আমাদের মনে হয় যে এই নিরপেক্ষতা হচ্ছে না এটা। কারণ আমরা এই বয়সে দেখেছি যে বিশেষ করে 17 বছরে আওয়ামী লীগের শাসনতন্ত্র যে নির্বাচনগুলো হয়েছে, তো ওই ধরনের যদি নির্বাচন আবার হয়, তাহলে এই আমাদের গণ অভ্যুত্থান 24শে জুলাই আগস্টে আমাদের কিন্তু পত্রপত্রিকা বা বিশেষ করে রাজনৈতিক দলগুলোর যে সাম্প্রতিক যে বক্তব্য, তাতে কি আপনার মনে হয় যে মাননীয় প্রধান উপদেষ্টা খুব জোর দিয়ে বলছেন যে আমি একটা খুব সুন্দর নির্বাচন করব? এটা তো অনেকে বলে, অনেক কথাই বলে, কিন্তু আসলে বাস্তবিক সম্ভব? কারণ এখন এক দল চাচ্ছে যে নির্বাচন হবে না বা নির্বাচন করব না। এটা আমাদের একটা ধারণা ছিল যে একটা অশান্তি বা একটা নির্বাচনে গরমিল হতে পারে, কিন্তু তারেক সাহেব অনেক আগে বলে আসছিল যে এইবারে সেই নির্বাচন, সেই নির্বাচন না, এই নির্বাচনটা ব্যতিক্রম, তোমরা অ্যালার্ট থাকো যে নির্বাচনটা এইভাবে হবে না, আগে যেভাবে নির্বাচন ছিল নিরপেক্ষ, সেই নির্বাচন না হতে পারে। এবং তিনি গতকাল অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ নির্বাচন বলেছে খুব, উনি আগে থেকে বলে আসতেছে যে এই নির্বাচন সেই নির্বাচন না, অতএব সবাইকে সেই নির্বাচন দিকে তাকাতে হবে। তো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যে যারা প্রশাসন, যারা চালাবেন, যে নির্বাচন যারা পরিচালনা করবে, তাদের মধ্যে যদি আপনার গরমিল থাকে, তাহলে এই আমাদের নির্বাচনটা সুষ্ঠু না হতে পারে। মবটা যে চলছে, যেমন ধরেন এখন তো মব নিয়ে নানা ধরনের, এক সময় সরকারে যারা আছেন তারা এটাকে মব না বলে বলছিলেন এটা প্রেশার গ্রুপ। তো এখন ওই যে মবের আবার মবকে আমরা কালচার বলছি, আমি জানি না মব আবার কালচার হয় কি করে। তো এই যে মবের সংস্কৃতিটা চলছে, আবার একটি পত্রিকার শিরোনাম হলো নীরবে চাঁদাবাজিও চলছে, তাহলে পরিবর্তনটা কোথায় হলো? পরিবর্তন নাই, নীরবে চাঁদাবাজি ধরনের এটা একটা গ্রুপ আছে, একটা নির্দিষ্ট কিছু মানুষ আছে, যে সরকারে যখন আসবে চাঁদাবাজি তা চলবেই, তাদের সংসার চলে এইভাবেই, এবং তাদের দেশ একটা সাইট পরিচালনা করে, তারা একটা সাইট করে, যার জন্য চাঁদাবাজি এই গ্রুপটা থাকবে, এটাকে আপনার মানে ফিনিশ করতে পারবেন না। এদেরকে যদি আমরা এই সরকারের মধ্যে দিয়ে যদি আমরা শক্তিশালী করতে পারি যে এই চাঁদাবাজিটা কেন হচ্ছে বা আমরা এটা করতে দিব না, এখন তো হয় না। এটা সমস্যা কি, আমাদের সরকারে বলি অনেক, যে সরকার যখন যেটা আসে অনেক বলি, অনেক আমরা নিয়ম করব, কিন্তু আসলে নিয়ম হয় না। এটা হচ্ছে আমাদের সমস্যা। এই বাংলাদেশের একটাই সমস্যা যে নিয়ম আমরা সবল করতে পারি না, আইন করি, আইনে তো কোনো কাজ হয় না। গণমাধ্যম সম্মেলনে বিশেষ করে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা সাংবাদিক বন্ধুরা নানা ধরনের কথা বললেন, এবং তারা তাদের হুমকির কথাও বললেন, ঝুঁকির কথাও বললেন। আপনি একজন সম্পাদক হিসাবে, বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ পত্রিকার সম্পাদক হিসাবে কি মনে করেন যে এই যে রুট লেভেলে, বিশেষ মাঠ লেভেলে যে সাংবাদিকরা কাজ করছেন, তাদের ঝুঁকিটা কেমন এখন? এটা আপনারা, বিশেষ করে আমি তো মাঠ লেভেলে থাকি বা আমাদের সাংবাদিক থাকে, ঝুঁকি খুব বেশি। কারণ যত দেখবেন যে মারা যত যায়, গুলি খেয়ে যত মারা যায়, যত লাঠি হাঁকাতে বাড়ি খায় বা যারা জেলখানা যায়, সবগুলো এই রুট লেভেলের সাংবাদিকরা। বেশিরভাগ তারা যখন ভিতরে ডিপলি যে কাজ করতে যায়,
তখন তাদের অনেক বাধা, এই বাধার সম্মুখীন যখন চ্যালেঞ্জ করে তখন তাদের সম্মুখীনটা হতে হয়। এটা তারা হয়তো গুলি খাচ্ছে অথবা লাঠি বাড়ি খাচ্ছে, কিন্তু কিছু রাজনীতির নেতারা আছে যারা রাজনীতি চালায়, তাদের করে নেতৃত্ব এটা চলে, তাদের নেতৃত্ব এগুলি চলে। তারা অর্ডার না করলে এই যারা দুটো পয়সা নিয়ে কাজ টাজ করে, তাহলে এদের নিয়ে ব্যবহার করে, তো এগুলি ব্যবহার বন্ধ করলে এটা আমাদের। তো এই যে ব্যবহারের কথা বললেন, এখন তো বাইরে আমি মাপছেই জিজ্ঞেস বলছি, এমনও সাংবাদিক আছেন যারা একই সাথে 7-8টা পত্রিকার সাথে কাজ করেন এবং একাধিক টেলিভিশনে কাজ করেন, কিন্তু তাদের নিয়ে নানা ধরনের কথাবার্তাও শোনা যায়। তো এটা কিভাবে আপনার এটা কি সরকার কোনো আইন করছে? একবার সরকার আইন করে যে স্নাতক পাস না হলে কোনো সম্পাদক হতে পারবে না, কিন্তু ম্যাট্রিক না পাস করে সে সম্পাদক হচ্ছে। এই যে আইনের কথা বলছিলাম, যে আইনের প্রয়োগটা, আমরা যদি আইনের প্রয়োগটা না করি, তো একটা সাংবাদিক 10টা পত্রিকা করতে পারবে। আপনি এক পত্রিকায় ওয়েস বোর্ড দিচ্ছেন, লেখা আছে ওয়েস বোর্ডের মধ্যে যে এই পত্রিকা ছাড়া অন্য কোনো সেবা বা পেশা তুমি থাকতে পারবে না, কিন্তু সেই যে ওয়েস বোর্ড পাচ্ছে সে শিক্ষকতা করছে, সে ব্যবসা করতেছে, সাংবাদিক করতেছে, অথবা 10-12টা পত্রিকা সাংবাদিক করতেছে। এটা হচ্ছে আমাদের সব কিছু হচ্ছে নিয়ম এবং আইন, বা যেটা আমরা বলি আর কি, যে শৃঙ্খলা যদি আমরা না রাখি, যে দেশটা আমরা টিকতে পারবো। কারণ আমরা দেখেছি যে দেশের বাইরে যখন ঘোরাফেরা করি, বেড়াই, দেখি মানুষের আচরণ। আমি বাইরে গেলে সংবাদপত্র অবশ্যই একটু ঘুরঢু, আমি দেখি যে ওদের মেশিনারি কেমন, ওদের সাংবাদিকে মানে প্লেট করে কেমন, প্রিন্টিংটা কেমন হচ্ছে, কত স্টাইলের ওদের সিস্টেম আছে আর কি। তো আমার নিশা ওটাই যে বাইরে গেলে আমি পত্রিকা অবশ্যই একটু দৌড়ি, তাদের কোনো এই সিস্টেমগুলি নাই শুনেছি আমি। তাহলে একটা পত্রিকায় তারা সারা জীবন শেষ করে দেবে, এবং তার নীতিগতভাবে পত্রিকায় ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, আপনার দেশের জন্য কাজ করবে, এটাও তাদের পেশা। এই যে একটা বিস্ময়কর গণ অভ্যুত্থান সফল করলো আমাদের তরুণরা, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিশেষ করে সংবাদপত্রেরই তো 50 বছরের, তারপরে তো আপনার বয়সের একটা অভিজ্ঞতা আছে। এই যে তরুণরা এত বড় একটা দুঃসাহসিক কাজ করলো, ঠিক এই সময়ে যে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের নিয়ে নানা কথা শোনা যায়, এটার কারণ কি? এটার কারণ ধরেন আমাদের কিছু লোভ লালসা থাকে, মানুষের লোভ লালসা থাকে। এই লোভ লালসা স্বাভাবিক। আপনি যখন একটা পাজর গাড়ি চিন্তা করবেন যে অনেক লোক পাজর গাড়ি চলে, আমি কেন চলতে পারবো না, আমি একটা লোভ লালসার জন্য হয়তো কারো থেকে নিলাম কিছু পয়সা নিয়ে একটা গাড়ি কিনলাম। এই গাড়ি কিনে তার কাল হয়ে যায় অনেক সময়, মানুষের চোখে পড়ে, কেন কিনলো, কেন চললো, সে তো এই অবস্থা, সেই অবস্থা ছিল না, আগে তো এরকম চলতো। এই আগে পরিবর্তনের জন্য এইটা মানুষের মানে দেখে যে আমি হতে পারি কিনা, আমি একটু করি। করতে যেয়ে অনেক সময় পরিবেশ নষ্ট হয়, তার ক্রেডিট নষ্ট হয়, তার মানে দেশের লোকের কাছে বিশ্বাসযোগ্যতা হারায়। এই যে নির্বাচন সুষ্ঠু হবার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সন্তোষজনক হওয়া খুবই জরুরি। আপনি দেখছেন পরিস্থিতি কেমন? পরিস্থিতি খুব একটা ভালো না এখনো। তাই পরিস্থিতি খুব একটা ভালো না। আমরা দেখি সামনে দিকে এই যে 20 দিন আছে, আমরা দেখি কি অবস্থা, তাতে বোঝা যাবে যে আসলে নির্বাচন কি পর্যায়ে যাবে, হবে কি হবে না। অনেক কিছু চিন্তা ভাবনা আমাদের মনে হচ্ছে যে ভবিষ্যতে আমাদের আসলে নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবো কিনা আমরা। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে, যেমন বিশেষ করে তারেক রহমানের সমান নিরাপত্তা জামায়াতের আমিরের জন্য দাবি করা হয়েছে, কি বলেন আপনি? এটা তো অনেক বিতর্কিত ব্যাপার। এখন আপনিও জানেন যে জিনিসটা কি হচ্ছে, আমরা এটা কি করতে পারবো, এটা হবে কিনা দেশের এই অবস্থাটা। আসলে বিব্রতকর প্রশ্ন, একেবারে বিব্রতকর প্রশ্ন। দ্রব্যমূল্য এবং জনজীবন কেমন দেখছেন এখন? দ্রব্যমূল্য তো ওঠানামা করছেই, গ্যাসের দাম বাড়ছে আবার কমছে, তেলের দাম বাড়ছে কমছে, এরকম একটা চলমান অবস্থায় আছে সরকার। যে সরকার তো নিয়ন্ত্রণ ঠিকমতো করতে পারছে না, এবং সরকার কি করবে সেও চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছে আসলে। কিন্তু এখন কথা হচ্ছে দ্রব্যমূল্য তো পৃথিবীর সব জায়গায় আপ ডাউন হয়, কমে বেশি। তা আমাদের দেশে অনেক সময় এমন বৃদ্ধি পায় যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। আপনি বেতন পান 50,000,
আপনি মাসে খরচ হচ্ছে 70,000, এই 20,000 টাকা আপনি কিভাবে আপনি তো মেকআপ করবেন? 50,000-এর কথা বললেন, যে মানুষটি 25,000 30,000 আমি টাকা স্ট্যান্ডার্ড ভাবে বললাম, সে তো তার স্ট্যান্ডার্ড হিসেবে তো চলতে পারছে না সে। তো এই যে একটা লেভেলিং ব্যাপার আছে, এটা আমরা অনেক আগে থেকে আমরা কথা বলি যে আমাদের আমরা বিদেশের সঙ্গে তাল আছে, আমরা ডলার সমতুল্য আমরা বেতন পাচ্ছি, কিন্তু আসলে এটা ঠিক না। এটা কথা আমরা বলি অনেক, কিন্তু কথা ঠিক না। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে করোনাকালীন সময়ে শিক্ষার যে দুর্গতি হলো, এবং একই সঙ্গে এই গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন করলো, তার সব কিছু মিলিয়ে শিক্ষা জীবনটা বা শিক্ষা প্রতিষ্ঠানটাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের পড়াশোনায় ফিরে যাওয়া, যেহেতু আপনি দেশের মধ্যভাগে অবস্থান করেন, কি মনে হয় আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো সচল হলো না এখনো? যেমন ভাই আমার একটা স্কুল আছে, আচ্ছা, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ, 12 ক্লাস পর্যন্ত, প্রায় 3,000 বাচ্চা ওখানে। 3,000 বাচ্চা। আচ্ছা আচ্ছা। সেকেন্ড মানে মর্নিং শিফট আর ডে শিফটে। আমি তো স্কুল নিয়ে অনেক সময় থাকি, স্কুলের সময় কাটিয়ে দিই। আসলে পড়াশোনার মান আমাদের এই যে করোনার সময় যে একটা ধাক্কা আমরা খেয়েছি, তাতে অনেক ছাত্র ঝরে গেছে। তারপরে আবার কিছু কিছু মেকআপ হওয়ার পরও অনেক ছাত্র ঝরে যাওয়ার সাথে বোধহয় এটাও বলা দরকার, অনেক ছাত্রী ঝরে গেছে বাল্য বিবাহের কারণে। ছাত্র ধরলো কেন? ছাত্র ধরতে কমে হচ্ছে, ছাত্রী বেশি হয়েছে। তারপরে আমার মনে করি যে আস্তে আস্তে আমরা এই শিক্ষা ব্যবস্থাটা একটু ভালো করব। মাঝখানে আপনার বই নিয়ে অদল বদল, আওয়ামী লীগ টাইমে কিছু বই চেঞ্জ হলো, ইতিহাস চেঞ্জ হলো, অমুকের ফটো বাদ গেল, ফটো যোগ হলো। তারপরে তো নির্ধারিত সময় বই দেওয়া গেল না। সে তো আছে বই, আমিও প্রিন্ট করি, যদিও গভর্নমেন্টের আমি কিছু প্রিন্ট করি। তো এই ধরনের কোনো এই ধরনের অনেক জটিলতা আছে। এক নম্বর যে আমরা যে এই জুলাই আগস্টের আন্দোলনটা করলাম, এই আন্দোলনটা করা আমাদের কী ক্ষতি হয়েছে জানেন? এই ছেলেরা কোনো লেখাপড়া করেনি এই কয়েক মাস। তাদের এইবারে যে পরীক্ষার রেজাল্টটা, আপনার ম্যাট্রিকের রেজাল্টটা হয়েছে, আপনি দেখেছেন যে অবস্থাটা কি, কতটুকু ফিল করেছে তারা। ইন্টারমিডিয়েট একই অবস্থা। তারা বলছিল যে আমরা পরীক্ষা দিব না, পরীক্ষা না দিয়ে আমরা আমাদের সচিবালয়ে ঘেরাও হলো, আমাদের অটো পাস করে দাও। এই যে মনের একটা যে এই কথাবার্তা, এগুলি যে লেখাপড়া না করার চিন্তা ভাবনা, লেখাপড়া করবো না, আমরা যে আসি যেভাবে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের যা ইচ্ছে তাই করবো আমরা। তাদের এই পরিবেশ যদি আমরা করি, তাহলে আমাদের দেশটা শিক্ষিত হবে কই থেকে? আমাদের দেশে শিক্ষিত না হলে তো আপনার জ্ঞান যদি অর্জন না করতে পারেন, তা দেশ চালাবেন কীভাবে? অভিভাবকদের দায়িত্ব কি আপনার মনে হয়? অভিভাবক তো ফেল, ছেলেদের কাছে ফেল। অনেক অভিভাবক আমরা যখন যে ছেলেমেয়েরা ফেল করেছে, সে অভিভাবককে আমরা ডাকি সরি, সে অভিভাবককে আমরা ডেকে নিয়ে বলি যে তোমার ছেলে এই রেজাল্ট এই এত খারাপ করছে। সে কাঁদে, আমি জানি না, আমার যে কর্মজীবনের যে টাকাগুলি আমার সেই কোচিংয়ের জন্য দেই, ছেলেকে স্কুলে বেতন দেই, কিন্তু তারা কোচিংয়ে 3-4টা টিচারের জন্য আমাদের কাছে টাকা নেয়। পরে আমার খোঁজ নিয়ে দেখি যে একটা টিচারের কাছে সে পড়ে, 2টা টিচারের টাকা সে বাইরে কী করে। তো এগুলি অবস্থায় ছেলেদের চরিত্রের অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের হোস্টেলের থেকে। এই ছেলের হোস্টেল থেকে নষ্ট হয়ে গেছে। বাসা থেকে খুব কম পড়া হয়, ম্যাক্সিমাম হোস্টেলে থাকে, বাইরের ছেলেরা যারা আছে। আর যারা বাসায় থাকে তাদের মা বাবার কথা শোনে না। আমরা বলি যে মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে কথা বলো, শোনো, কিন্তু আসলে তারা এই জিনিসটা নিতে পারে না, মনের ভিতরে নিতে পারে না। 1 মিনিটে একটু জানতে চাই, আপনার প্রত্যাশা কি চান দেশের কাছে? দেশটা আমরা ভালো চাই, দেশ আমরা সুন্দর চাই। পৃথিবীর সব দেশে কি সুন্দর চলছে, গাড়ি ঘোড়া চলছে, কোনো হরন নাই, কোনো আওয়াজ নাই। মানুষের হেল্প চালে হেল্প করবে, আপনাকে সরি বলে সরি বলবে। আমরা সরি বলতে পারি না, আমরা মানুষকে হেল্প চালে হেল্প আমাদের করে না। এটাই আমাদের প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে কথাগুলো বললেন, আপনারা শুনলেন। একটি কথা উনি বলেছেন, আমি একটি সুন্দর দেশ চাই। বাইরের দেশের উদাহরণ তিনি টানলেন, তারা কত সুন্দর, মানুষের পক্ষে দাঁড়ায়। আমরা কি দাঁড়াই? ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে। খোদা হাফেজ।